আমাদের আজকের গল্প আত্মসাক্ষাৎকার। কলমে অনিকেত সুনন্দা। আমি যাচ্ছি মা, দুধের বাটিটা টেবিলে, একটু ঠান্ডা হলে ফ্রিজে তুলে রেখো। তিথি তাড়াতাড়ি পায়ে চটিটা গলিয়ে নিতে নিতে বলে শাশুড়ি সুমিত্রাকে। পাশেই গ্রাম থেকে আগত পিসশাশুড়ি অন্নপূর্ণা আর চোখে দেখলেন তিথিকে। সুন্দর সুঠাম শরীরে যেন বান ডেকেছে, তার উপর নীল শাড়িতে যে কারো চোখ আটকেই যাবে। মনে মনে ভাবেন, যুগ পাল্টেছে বই কি, নয়তো স্ত্রী এমন সৃষ্টি ছাড়া সাজ ধরে। শাখা নেই, পলা নেই, সিঁদুর আছে কি নেই। ছি ছি। আসি পিসিমা বলেই তিথি তড়িঘড়ি ছুটতে থাকে বাস স্ট্যান্ডের দিকে। আজকে লেট করলে অফিসে অনেক কথা শুনতে হবে। গত 1 মাস ধরেই দেরি হয়ে যাচ্ছে। অফিস টাইমে পৌঁছতে না পারলে অধস্তন কর্মচারীদের উপর উচ্চপদস্থ অফিসারদের রোষ কেমন বর্তায় সে শুধু ভুক্তভোগীরাই জানে। অন্নপূর্ণা খোঁচা দিয়ে বলেন, কি সাজের বাহার গো! স্বামী যে নিখোঁজ সেই দুঃখ বিন্দুমাত্রও আছে তা তো তোমার বউয়ের সাজগোজ দেখে বোঝা মুশকিল। তোমারও ধৈর্য বৌদি, কিভাবে যে বরদাস্ত করছো। আমি হলে কথাটা রেশ রেখে ছেড়ে দিয়ে বাকি রসদটার জন্য সুমিত্রার দিকে তাকালে অন্নপূর্ণা। ঠাকুরজির তালে তাল মিলিয়ে সুমিত্রা বলে উঠলেন, আমারও আর সহ্য হয় না ঠাকুরজি। দেখলে তো কেমন সাজগোজ করে মহারানী বের হয়ে গেল। সুমিত্রা জাতিতে সুপুরি কাটতে কাটতে আক্ষেপ করে বলেন, তুমি ঠিক বলছিলে ঠাকুরজি, আমি বলেই এমন বেপরোয়া হয়ে চলতে পারছে। আমার জায়গায় অন্য কেউ হলে কি করতো? ঠিক জুৎসই শব্দ না পেয়ে থেমে গেলেন সুমিত্রা। কিন্তু ঠাকুরজির কথা প্রসঙ্গে তো কথা বলতেই হয়। তোমার দাদা যতদিন ছিল তবুও বাগে ছিল, এখন তো কোনো কিছুর বালাই নেই। যখন খুশি যাচ্ছে আসছে। আগুনে ঘি ঢালেন ঠাকুরজি। কি জানি বাবু, আমাদের বাড়ির বৌঝিরা অমন ছিল না। আর বৌদি, তোমারও দোষ আছে। বাড়ির বউ চাকরি করবে, তুমি কেন মত দিয়েছিলে? এবার সারা জীবন জ্বালা ভোগ করো। মুখ বেঁকিয়ে বলার ধরনে সুমিত্রার ছাই চাপা আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। সুমিত্রা তীক্ষ্ণ স্বরে বলে উঠলেন, আমার কথা পাত্তা দেবে কে? শুভ নিজেই ছুটাছুটি করে চাকরি নিয়ে দিল বউকে। আমার কপাল দোষ, বুঝলে? নয়তো ওই বেটিকে এ বাড়িতে আনতাম। জন্মের আগেই বাবাকে খেয়েছে, জন্ম নিয়ে মাকে খেয়েছে, বিয়ে হয়ে এসে আবার আমার অমন সোনার ছেলেটাকে খেয়েছে। বলতে বলতেই চোখে জল এলো তার। ঠাকুরজি অন্নপূর্ণা বললেন, তা কোনো খোঁজ পেলে শুভর? কথাটা বলতেই কান্নার বেগ আরও বাড়ে। সুমিত্রার একমাত্র সন্তান শুভজিৎ আজ বছর 4 হলো বেপাত্তা। হঠাৎ অনেক খোঁজ করেও তাকে পাওয়া গেল না। সুমিত্রার স্বামী দেবেন প্রায় 22 বছর পক্ষাঘাতগ্রস্ত ছিলেন। কোমর থেকে অসাড় ছিল, ফলে ভরা যৌবনেও লড়াই শুরু হয়েছিল তার। সুমিত্রার জীবন কেটেছে রোগীর শুশ্রূষায় আর ছেলে বড় করতে করতে। সেই ছিল বিয়ের 1 বছরের মধ্যেই নিখোঁজ হলো স্বেচ্ছায়। দেবেন গত হয়েছেন প্রায় 3 বছর। বৌমা তিথিকে তিনিই নিজেই পছন্দ করে এনেছিলেন। মা বাপ মরা মেয়ে, মায়া হয়েছিল তার, কিন্তু সেই মায়াই তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। তুমিই বলো ঠাকুরজি, আমার কপাল দোষ নয়? স্বামী যখন অচল হলেন শুভ আমার এইটুকু ছিল। এরপরেও হার মানিনি, একা সব সামলেছি, ছেলে মানুষ করেছি, সুন্দরী বউ এনেছি ঘরে যেন শুভ সুখী হয়। আর ওই বেটি আমার ছেলেটাকে ধরে রাখতে পারল না। কি হবে রূপ যৌবন দিয়ে, সাজগোজ দিয়ে? ছেলেটাকেই আমার ধরে রাখতে পারল না। কান্নায় গলা ভার হয়ে আসে তার। অন্নপূর্ণা সান্ত্বনা দিয়ে বলে, কি করবে বলো বৌদি, কর্মে ছিল তোমার এই দুর্ভোগ। তবে আমি বলি কি, এখন ওকে কেন সহ্য করছো? চলে যেতে বলে দিতে পারো না? ছেলে যাওয়ার পরপরই বলেছি আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে। এমন শক্ত মেয়ে, এত কথা শুনেও গেল না। আর যাবেই বা কেন? ওর মামার বাড়িতে ওকে রাখবে? গুণে ঘাট নেই যে।
যেখানে যাবে সেখানেই নিজের দুর্ভাগ্য নিয়ে যাবে। আমার এত শান্ত ছেলেটাকে শেষ করে দিল ঠাকুরজি। বলতে বলতেই আবার চোখ চাপিয়ে জল আসে তার। ঠাকুরজি তাকে সান্ত্বনা দেবার মতো ভাষা না পেলেও আগুনে ঘি ঢালার কাজটা করেই যাচ্ছিলেন। আর সেটা শুরু হয়েছিল যেদিন থেকে এসেছেন সেদিন থেকেই। তিথি অফিসে আজকে ঠিক সময়ে পৌঁছে গেল। ভাগ্যিস বাসটা ধরতে পেরেছিল, নয়তো আজকে রক্ষে ছিল না তার। পাশের টেবিল থেকে আরতি দিদি বলে উঠল, আজকে কিন্তু বরাতের জোরে বেঁচে গেছো তিথি। স্যারের আগে দুবার খোঁজ করেছেন তোমার। লজ্জিত হয়ে তিথি বলে, জানি আরতি দিদি, আসলে গ্রাম থেকে পিসশাশুড়ি এসেছেন, তিনি নিরামিষ খান, তাই রান্না সারতে দেরি হয়ে যায়। তাই তিথির মুখের দিকে তাকিয়ে থাকে আরতি। এত মায়া মুখটায় আর এমন লক্ষ্মীমের কপালে এত কষ্ট লিখেছেন বিধাতা। জীবনের এক বিন্দু আনন্দের স্বাদ পেল না মেয়েটা। একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আর কত করবে তিথি? তিথি জানে আরতিদি তাকে ভালোবাসে, তার কষ্টে ব্যথিত হয়। তাই হেসে বলে, তুমি যে কি বলো না আরতিদি, কি করছি? সংসারের কাজ করব না? সংসার, এটাকে তুমি সংসার বলো? স্বামী নেই, সুখ নেই, আনন্দ নেই, এটা সংসার? তিথি থেমে যায়। আরতিদি ঠিকই তো বলেছে, এটা সংসার। বিয়ে হয়েছিল শুভর সাথে, অনেক স্বপ্ন ছিল তার, কিন্তু বিয়ের রাতেই শুভ অকপটে স্বীকার করে নেয় তার অক্ষমতার কথা। এক ঘরে এক বিছানায় থেকেও শুভ তাকে কোনোদিনও ছোঁয়নি। সেই ইচ্ছে বা সামর্থ্য কোনোটাই হয়তো তার ছিল না। প্রথম প্রথম খুব কষ্ট হতো তিথির। এরপর একটা সময় সেই অতৃপ্তিকেই ভালোবেসে ফেলেছিল সে। শুভর সমস্ত কাজ গুছিয়ে রাখা, তার পছন্দের রান্না করা, তার কথা শোনা মন দিয়ে, এর মধ্যেই একটা পৃথিবী সাজিয়ে নিয়েছিল। সংসারের প্রতি কোনো মায়া ছিল না শুভর। অন্তত তার কথা শুনে তিথি বুঝতে পারত সেটা। শুধু পাওয়ার নামে কি ভালোবাসা? হয়তো না। আর এজন্যই তিথি শুভকে ভালোবাসতে পেরেছিল। কোনো চাওয়া নেই, পাওয়া নেই, শুধু ভালোবাসার জন্য ভালোবাসা। অথচ কোনো দাবি ছাড়াও আটকানো গেল না শুভকে। সে চলেই গেল একদিন, তবে যাওয়ার আগেই চাকরিটার ব্যবস্থা করে দিয়েছিল। হয়তো সে বুঝতে পেরেছিল তার চলে যাওয়ার ধাক্কা সামলাতে তিথির এই ব্যস্ততাটার খুব প্রয়োজন হবে। তিথির জীবনে এখন সুমিত্রাই তার একমাত্র অবলম্বন। সে জানে সুমিত্রা তিথিকেই সমস্ত কিছুর জন্য দায়ী করেন। তবুও তিনি ছাড়া তার আপনজন বলতে কে আছে আর? মামা মামি শুভর চলে যাওয়ার খবর পেয়েও একটিবারও খোঁজ নেয়নি। সুমিত্রা অন্তত আধ ঘন্টা দেরি হলেও অস্থির হয়ে ওঠেন। মুখে হয়তো বলেন না, কিন্তু বাড়ি ফিরে যখন তিথি দেখে বারান্দায় পায়চারি করছেন সুমিত্রা, খুব ভালো লাগে তার। তবে এর প্রকাশ করে না শাশুড়ির সামনে। দুজনেই এই অভিনয় চালিয়ে যাচ্ছে গত 4টি বছর ধরে। তার এইসব কথা কেউ হয়তো বিশ্বাস করতো না, কিন্তু আরতিদি বিশ্বাস করে তার সব কথা। আবার ভাবের জগতে চলে গেছো তিথি, এবার প্র্যাকটিক্যাল হও ভাই। এভাবে একা একা বাঁচা যায় না। নিজের জীবনটা নিজের হাতে শেষ করো না। তিথি কেবল হাসে ব্যাকুল আরতিদির কথা শুনে। তুমি আমাকে নিয়ে বড় বেশি ভাবো গো, আমি ভালো আছি। আরতিদি বলে বলে ক্লান্ত হয়ে গেছে হয়তো, শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে তিথির মিষ্টি মুখটার দিকে। ফিরে আসতে দেরি হচ্ছে দেখে সুমিত্রা কেমন যেন অস্থির হয়ে উঠলেন। এমন তো করে না কখনো, আজকে কি হলো বলো তো? অন্নপূর্ণা একটু রসদ পেয়ে আহ্লাদিত হয়ে উঠলেন। কি আর বলবো বৌদি, সমত্ত মেয়ে ছেলে কি করছে দেখো গে। স্বামী যে ঘর ছাড়া, দেখে কি বুঝবে কেউ? শাখা নেই, সিঁদুর নেই। কি জানি বাপু, তুমি কিভাবে সহ্য করো এসব? সুমিত্রার কথাটা তেমন অযৌক্তিক মনে হয় না। সত্যি তো এতদিন তিনি লক্ষ্যই করেননি। রোজ তাড়াতাড়ি বের হয় আর ফিরতে প্রায় দেরি হচ্ছে ইদানিং। মনের সন্দেহ ঘনিয়ে ওঠে। স্থির করেই নিলেন আজকে তার এসব বেহিসেবি চালচলনের কারণ জানতে চাইবেন। প্রায় 7:30 নাগাদ ফিরল তিথি, হাতে ব্যাগ ভর্তি সবজি। দেখলেন সুমিত্রা, বুঝতে পারলেন দেরি হওয়ার কারণ। কিন্তু অন্নপূর্ণা আড়ালে সুমিত্রাকে বলে, সব অজুহাত, তোমার চোখে ধুলো দিচ্ছে বৌদি।
জিজ্ঞেস করো কোথায় ছিল এতক্ষণ। সুমিত্রা উস্কানিতে উত্তেজিত হয়ে উঠলেন। তিথি রান্নাঘরে সবজিগুলো রেখে আস্তেই গর্জে উঠলেন, কোথায় ছিলি এতক্ষণ? তিথি অবাক হয়। সুমিত্রা তাকে পছন্দ না করলেও কখনো এভাবে কথা বলেননি, কিন্তু আজ তার কথা বলার ধরন দেখে তিথিরও মাথা নষ্ট হয়ে গেল। ঘুরে এসেছি যে, সে তো দেখতেই পাচ্ছ মা। আরও রেগে গেলেন সুমিত্রা। আমাকে বোকা ভেবেছিস? আমি কিছু বুঝি না? এত সাজগোজ করে এত তাড়াহুড়ো করে যাওয়া আর ফিরবার সময় রোজ দেরি হয়। এমনি এমনি এক শ্বাসে বলে গেলেন কথাগুলো। এই শহরের সময় বাস পাওয়ার ঠিক সময় পৌঁছানো যে কত ভাগ্য হয়, সে তুমি যদি জানতে এই প্রশ্ন করতে না। সুমিত্রার কথায় তিক্ততার ঝাঁজ। সে আমি জানবো কি করে তিথি? তোর মতো সেজে গুজে আপিস করার মতো সৌভাগ্য আমার ছিল না যে। ইঙ্গিতটা বুঝতে পেরে তিথির মাথায় রক্ত উঠে গেল। তুমি কি বলতে চাইছো বলো তো? খোলাখুলি বলো। এর চেয়ে খোলাখুলি বলতে আমার বাধবে। তোর লজ্জা শরম না থাকতে পারে, আমার আছে। ও বুঝেছি, আমায় সন্দেহ করছো। ভালো তো, করো, এতে আমার কিছু যায় আসে না। উত্তেজিত হয়ে তিথি বলে, কি বললি? কি বললি তুই? আমার সংসারটাকে শেষ করেছিস। তোর জন্যই ছেলে আমার বিভাগী হলো, এখন বলছিস কিছু যায় আসে না? তোমার এসব বাজে কথার উত্তর দিতে আমার ঘৃণা হয়। সরো সামনে থেকে, যেতে দাও। বলে পাশ কাটিয়ে নিচের ঘরে চলে যায় তিথি। যেতে যেতে শুনতে পায় সুমিত্রা চেঁচাচ্ছেন, আমি কেন সরবো? তুই একবারে দূর হয়েছে আমার চোখের সামনে থেকে। তোকে দেখলেই আমার বুকের আগুন দ্বিগুণ হয়। চলে যায় বাড়ি ছেড়ে, এরপর যা ইচ্ছে কর। তিথি চুপ থাকতে পারে না, ভেতর থেকেই বলে ওঠে, আমি যাব না, পারলে বের করে দেখাও। এ বাড়ি তোমার একার নয়। বলেই ধড়াম করে দরজাটা মুখের ওপর বন্ধ করে দেয়। অপমানে অভিমানে চোখ ফেটে জল আসে তার। ভাবতেই পারেনি সুমিত্রা এ ধরনের কথা বলবেন কখনো। নিজের রূপের উপর যেন ঘৃণাবোধ করে। রাতে অন্নপূর্ণা খেলেও সুমিত্রা খেলেন না, বিছানায় শুয়ে থাকলেন। অন্নপূর্ণা অনেক সাদাসাদি করলেও ওঠাতে পারেনি তাকে। তিথি জানে সুমিত্রাকে সে ছাড়া কেউ খাওয়াতে পারবে না। বলে, আপনি খেয়ে নিন পিসিমা, রাগ কমলে নিজেই খাবেন। কিন্তু না, সুমিত্রার রাগ কমল না পরদিনও। তিথি এবার চিন্তিত হয়ে পড়ল। সুগার, হাই ব্লাড প্রেশার সুমিত্রার। এভাবে শরীর খারাপ হবে, এমনকি ভয়ঙ্কর কোনো বিপদও হতে পারে। ভেবেই শিউরে উঠল তিথি। তাকেই যেতে হবে সুমিত্রার মান ভাঙাতে। পরদিন ছুটি নিয়ে বাড়িতেই ছিল তিথি। পিসিমা দুপুরের খাওয়া সেরে পাশের ফ্ল্যাটে এসব কেচ্ছা বলে সময় কাটাতেই হয়তো গেছেন। আর এদিকে দুটি মানুষ অভুক্ত শরীরে অভিমানে কেঁদেই যাচ্ছিল। সেই অবধি তিথি উঠে গেল সুমিত্রার ঘরে। তিথিকে ঢুকতে দেখেই পাশ ফিরে শুলেন সুমিত্রা। কেন এমন করছো মা? খাবে চলো, কাল থেকে খাওনি কিছু, শরীর খারাপ করবে তোমার। সুমিত্রা ওদিকে মুখ ফিরিয়েই উত্তর দিলেন, তুই যতদিন এ বাড়িতে থাকবে আমি জল গ্রহণ করব না। আহত তিথি বলে, আমাকে তাড়িয়ে দিতে চাইছো? আমার উপর এত রাগ তোমার? সুমিত্রা ডুক করে কেঁদে উঠে বলেন, যে নিজের স্বামীকে ধরে রাখতে পারলো না, যার জন্য আমার এমন লক্ষ্মীমন্ত ছেলে ঘরছাড়া হলো, যার জন্য আমার মান সম্মান শেষ হয়ে যাচ্ছে, তার উপর কি সোহাগ করব? বেশ, চলে যাব, কিন্তু সত্যি করে বলো তো মা, এই শাস্তিটা কি সত্যিই আমার পাওনা ছিল? আবেগে তিথির চোখ ঝাপসা হয়ে আসে। বলতে থাকে এত বছরের না বলা কথাগুলো। তুমি জানতে না মা, তোমার ছেলের বিয়ে করার, সংসার করার সামর্থ্যও ছিল না, আর ইচ্ছেও ছিল না, তবু ধরে বেঁধে বিয়ে দিয়েছ। সেই ছেলে যখন চলে গেল তখন আমি ধরে রাখতে পারিনি। বাহ, তুমি সব জানতে, সব। শুভ বলেছিল তোমাকে তার ইচ্ছার কথা। তুমি ভাবলে মা বাবা মরা অপূর্ব সুন্দরী মেয়ে ঘরে আনলে বুঝি ছেলের মতি গতি বদলে যাবে। তাছাড়া এসব কিছু জানাজানি হবারও ভয় ছিল না। মামার বাড়িতে আগাছার মতো বড় হয়েছি, আমি পালিয়ে যাব কোথায়? তাই তো। সুমিত্রা তড়িৎ গতিতে উঠে বসলেন। থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, কি বলছিস তিথি? এসব কি বলছিস? মিথ্যে যে বলছি না সে তুমিও জানো মা। দৃঢ় কণ্ঠ তিথির। সব মিথ্যে, সব মিথ্যে।
চিৎকার করে ওঠেন সুমিত্রা। মিথ্যে নয়, শুভ চলে যাওয়ার আগে নিজের মুখেই বলে গেছে সব কিছু। আর সে মিথ্যে বলেনি মা, আমি জানি তার মতো মানুষ মিথ্যে বলতে পারে না। কান্নায় তিথির কণ্ঠস্বর বিকৃত শোনালো। সে যাবার আগে বলে গেছে। মানে তুই জানতি সে চলে যাচ্ছে? হতভম্ব হয়ে জিজ্ঞাসা করে সুমিত্রা। জানতাম, এও জানতাম সে আর সংসারে ফিরবে না কোনোদিন, শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলে তিথি। সুমিত্রা অবাক হয়ে দেখতে থাকে তিথিকে। এত সহ্য শক্তি পেল কোথায় মেয়েটা? নাকি দুঃখ সইতে সইতে পাথর হয়ে গেছে? তিথির দু চোখে শ্রাবণের ধারা। বলেই চলেছে সে, তুমি আমায় তাড়িয়ে দিতে চাইছো? ভালো কথা, কিন্তু অপবাদ কেন দিচ্ছ গো মা? স্তব্ধ সুমিত্রা। কি উত্তর দেবেন? এইটুকু মেয়ে সব জেনেও তার সব অভিযোগ মুখ বুঝে শুনে গেছে এতদিন, একবারও বলেনি কিছু। আজকে নিজেকে অপরাধী মনে হলো তার। এই মেয়েটার উপর নিজের আশাভঙ্গের দায় চাপিয়ে নিজেকেই মিথ্যের সান্ত্বনা দিয়ে চলেছে দিনের পর দিন। সত্যি তিনি বুঝতে পেরেছিলেন শুভ সংসারী হবে না, পাছে ছেলে তাকে ছেড়ে যায়, এই ভয় তিথির মতো সুন্দরী মেয়েকে বউ করে এনেছিলেন। অন্যায় করেছেন সুমিত্রা, তিথির কি দোষ ছিল? এই প্রথম অনুতপ্ত হয়ে বলে উঠলেন, সবই যখন জানিস কেন পড়ে আছিস সেখানে? সারা জীবন সামনে তোর, নিজের হাতে নিজের জীবন নষ্ট করছিস। সব সুযোগ থাকা সত্ত্বেও অকাল বিধবার মতো জীবন কাটাচ্ছিস। তিথি সুমিত্রার হাত ধরে এবার কান্নায় ভেঙে পড়ে বলল, তোমাকে দেখলে যে নিজের কথা মনে পড়ে যায় মা, নিজেকে একা ছেড়ে যেতে পারিনি। সুমিত্রার মুখ দিয়ে কথা বের হলো না। তিথি কি বলছে এসব? তিথির মুখটা তুলে ধরে কথাগুলোর অর্থ বুঝতে চেষ্টা করেন, বুঝতে পারেন না। তিথি বলে চলেছে, আমার মতো তুমিও তো জীবনের যখন আনন্দের সময় তখন অকাল বিধবার মতো কাটিয়েছ। পঙ্গু স্বামীর নোংরা পরিষ্কার করাকেই ভালোবাসা বলে ভ্রমের সব ইচ্ছেই বিসর্জন দিয়েছ। তবুও হার মানোনি। শুভ একটি রাতের জন্য স্ত্রীর স্বীকৃতি দেয়নি, এক মুহূর্তের জন্য ভালোবাসার কথা বলেনি। সব মোহ ত্যাগ করে চলে গেছে। তবুও তার সাথে কাটানো সেই অতৃপ্ত দিনগুলির স্মৃতি আমার কাছে ভালোবাসা। আমিও হার মানিনি। আমাদের তফাৎ কোথায় মা? সুমিত্রা ধীরে ধীরে বলেন, আমার তো শুভ ছিল, একটা আশা ছিল। শুভকে দেখে আমার সব দুঃখ ভুলে যেতাম। তোর কি আছে রে পাগলি? এখানে পড়ে থাকলে কি পাবি তুই? তিথি চোখ মুছে বলে ওঠে, আমারও একটা মেয়ে আছে যে, যাকে মা ডাকি প্রাণ ভরে, ঝগড়া করি কথায় কথায়। মা হারা জীবনের সব দুঃখ ভুলে যায়, যে আমার সাথে রাগ করে আজ দুদিন খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। সুমিত্রা তিথির দিকে তাকিয়ে যেন নিজেকেই নতুন করে দেখতে পেয়ে বলে উঠলেন, ছেলে হারিয়ে যে মা পেয়েছি বুঝতেই পারিনি রে। 26 বছরের তিথিকে পরম স্নেহে বুকে জড়িয়ে তার ষাটোর্ধ্ব মেয়ে আবদারের সুরে বলে ওঠেন, ঠাকুরজির জন্য কালকে ফার্স্ট ট্রেনের টিকিট বুকিং করে দিবি, বুঝলি? ধন্যবাদ সকল বন্ধুরা। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।